দেখো আজকে আমরা পড়ব কঠিন অবস্থা আমরা পড়ছিলাম আগের দিন সন্নিবেশ ভগ্নাংশ বা সন্নিবেশ দক্ষতা সম্পর্কে আমরা পড়েছি যে কাকে বলে। যে একটা একক কোষের মধ্যে যতটা কণা থাকবে সেই কণা দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের আয়তন, এই অনুপাতটাকেই বলা হচ্ছে কোষের সন্নিবেশ ভগ্নাংশ। আর আগের দিন আমরা পৃষ্ঠকেন্দ্রিক মানে সাধারণ একক কোষ যেটা তার সন্নিবেশ ভগ্নাংশ নির্ণয় করেছি। আর আজকে আমরা করব দেহকেন্দ্রিক কিউবিক একক কোষের সন্নিবেশ ভগ্নাংশ বা সন্নিবেশ দক্ষতা কিভাবে নির্ণয় করতে হয়। এবার দেখে নাও, দেহকেন্দ্রিক কিউবিক একক কোষ, আমি একটা একক কোষ আঁকছি নর্মালি, যেভাবে আমরা রিপ্রেজেন্ট করি কেলাস জালক হিসেবে, সেইভাবে দেখো এটা হচ্ছে দেহকেন্দ্রিক কিউবিক একক কোষ, যেখানে এই কর্নারগুলোতে একটা করে কণা অবস্থান করবে। কণাগুলোকে এরকম ছোট আকারে দেখানো হয় বিন্দু আকারে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম বিন্দু আকারের কণাগুলো কিন্তু না। পুরো কর্নারগুলোতে এক একটা করে একক কোষ থাকছে, তার সাথে দেহের ভেতরে অভ্যন্তরেও কিন্তু একটা একক কোষ থাকছে, তাই এটাকে বলা হচ্ছে দেহকেন্দ্রিক কিউবিক একক কোষ। এবার এই একক কোষটার এই একক কোষের দেখো একক কোষটাকে আমরা যে এইটা রিপ্রেজেন্ট করেছি, এখানে কর্নারগুলোতে বা বডিতে যে কণাটা রেখেছি সেটার সাইজটা ছোট, কিন্তু অ্যাকচুয়ালি এত ছোট সাইজের হয় না। আর আমরা সন্নিবেশ ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন যখন নির্ণয় করব, আমরা ধরে নেব যে কণাগুলো খুব ক্লোজ প্যাকড আছে, মানে পুরো একটার সাথে যতটা ম্যাক্সিমাম কাছাকাছি থাকা দরকার সেইভাবে প্যাকড হয়ে আছে। আর এই কণাগুলোকে আমরা কিন্তু সম আকারে ধরে নিচ্ছি, কারণ ধরো দেখো সোডিয়াম ক্লোরাইড একটা কেলাসাকার স্ট্রাকচার, যেখানে আয়ন আছে Na+Cl-, দুটো স্ট্রাকচার কিন্তু সেম না, কিন্তু যখন আমরা নর্মালি এই সন্নিবেশ ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন নির্ণয় করব, তখন এই কর্নার কৌণিক বিন্দুগুলোতে যে কণাগুলো আছে সেগুলোকে আমরা সম আকারে ধরে নেব, মানে গোলক, সমান আকারের গোলক ধরে নেব। এবার এই যে কেলাস জালকটা আমরা এঁকেছিলাম, যেখানে কণাগুলোকে ছোট ছোট বিন্দু আকারে দেখানো হয়েছে, সেটা আমরা যদি অ্যাকচুয়ালি দেখাতে চাই যে কিভাবে ক্লোজ প্যাকড আছে, সেটা আমরা স্ট্রাকচারটা দেখো একটু এঁকে নিচ্ছি। এইভাবে এঁকে নিলে একটু 3 ডাইমেনশনালি বোঝানোর জন্য এইভাবে এঁকে নিচ্ছি। তোমাদের বইয়েতেও আঁকা আছে, সুন্দরভাবে দেখে নেবে। দেখো এখানে আমি কর্নার করে রেখেছি, তিনটে তল দেখা যাচ্ছে, কিন্তু বাকি তিনটে তল কিন্তু পেছনের দিকে আছে। পুরোটা এখানে তো আমরা আঁকতে পারবো না খাতার মধ্যে সমতলে, তাই এইভাবে আঁকা হয়েছে। এবং এখানেই মোটামুটি দেখানো যাবে যে কিভাবে কণাগুলো অবস্থান করছে বডি সেন্টার কিউবিক একক কোষের ক্ষেত্রে। এখানে দেখো প্রথমে বডির ভেতরে যেটা কণা আছে সেটাকে আমি আঁকার জন্য দেখো এই মাঝ বরাবর এইভাবে দাগ দিয়ে এরমভাবে একটা, এটা হচ্ছে দেহের ভেতরে যে কণাটা আছে সেটাকে আমি আঁকলাম। এরপর যেটা এই কৌণিক বিন্দুতে যে কণাগুলো আছে, যেগুলোকে আমি ছোট্ট করে বিন্দু আকারে দেখিয়েছি, সেটা কিন্তু এখানে ওই রকম বিন্দু আকারে থাকবে না। তাহলে কিভাবে অবস্থান করবে কণাগুলো না, দেখো এই এখানে প্রত্যেকটা এখানে একটা করে দাগ দাও, আর এটাকে টাচ করবে, কিন্তু এটা পুরো ম্যাক্সিমাম যতটা সম্ভব এটাকে মানে পরস্পরকে স্পর্শ করে থাকবে। তাহলে এই যে এই কর্নারে মানে এই কৌণিক বিন্দুটাতে যে কণা আছে সেটাই দেহের ভেতরে যে কণাটা আছে সেটাকে স্পর্শ করলো। এবার এই যে কর্নারে থাকবে, এই কিন্তু দুটো কর্নারের বডি সেন্টারের ক্ষেত্রে দুটো কর্নারে যে কণাগুলো থাকবে তারা কিন্তু পরস্পরকে স্পর্শ করবে না। তাই আঁকার সুবিধের জন্য প্রত্যেকটা জায়গায় এরকম দুটো করে দাগ দিয়ে দিতে পারো, মাঝখানে একটু দূরে দূরে মোটামুটি, তাহলে সুবিধে হবে আঁকতে। এবার এই কাছাকাছি দাগগুলো পরস্পরকে যুক্ত করে গোলক আঁকবে, আর এই গোলকটা কিন্তু প্রত্যেকটা গোলক মাঝের গোলকটাকে স্পর্শ করবে। দেখো এইটার সাথে এটা দেখো টাচ করে নেই, কিন্তু এইটার সাথে এটা টাচ করে আছে। একই রকমভাবে ছোট বড় একটু হয়ে যাচ্ছে, এই কর্নারের এই গোলকটা অবস্থান করছে, এইটাকে টাচ করেছে, আবার এই কর্নারে এটাকে টাচ করেছে।
আবার এই কর্নারে এটাকে টাচ করেছে, এখানে একটা দাগ দেওয়া হয়নি তখন, এই কর্নারে এইভাবে দেখো, অর্থাৎ এই যে কর্নারে এই অর্ধেকটা অ্যাটম এর মধ্যে আছে, বাকিটা এই দিকে আছে। আমরা জানি দেখতে অনেকগুলো অ্যাটম হলেও কিন্তু অ্যাকচুয়ালি বডি সেন্টারে ম্যাক্সিমাম কটা কণা অবস্থান করে? দুটো। কণার সংখ্যা এখানে কণার সংখ্যা কত? 2 পড়েছি আমরা কিভাবে নির্ণয় করা হয়। কণার সংখ্যা কিন্তু 2। আমরা দেখতে পাচ্ছি যে 8টা কর্নারে, যেইটাকে দেখে মনে হবে যে 8টা কণা আছে, কিন্তু সেখানে কণার সংখ্যা 2, কারণ 1/8 অংশ করে কিন্তু এই কর্নারগুলোতে কণার পরিমাণ আছে। এইবারে দেখো, আমরা দেখলাম যে এই যে কর্নারগুলোতে আছে যে কণাগুলো, তারা পরস্পরকে কিন্তু স্পর্শ করে নেই। এবার আমরা আগের ক্ষেত্রেও দেখে নিয়েছিলাম এই যে কিনারা দৈর্ঘ্য, যেটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরে নেওয়া হয়েছে, আর এই যে কণার ব্যাসার্ধ, এই যে এইখান থেকে এই দূরত্বটা বলতে পারি আমরা, এইখান থেকে এতটা এই যে দূরত্ব, এই কণার ব্যাসার্ধটাকে আর ধরে নেওয়া হচ্ছে। কণার ব্যাসার্ধ আর ঘনকের কিনারা দৈর্ঘ্য হচ্ছে এ। এইবার আমরা এই যে কোনো একক কোষের ক্ষেত্রে সন্নিবেশ ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমাদের কি আর এর মধ্যে একটা সম্পর্ক বার করতে হয়, তবেই কিন্তু আমরা এই সূত্রটাকে কাজে লাগাতে পারবো, কারণ আর দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। যেটা সাধারণ কিউবিক একক কোষের ক্ষেত্রে কি হয়ে গেছিলো, এই দুটো পরস্পরকে টাচ করেছিল, সেক্ষেত্রে a = 2r এই সম্পর্কটা আমরা পেয়ে গেছিলাম। কিন্তু এখানে দেখো, এরা যেহেতু টাচ করে নেই, এদের মধ্যে সম্পর্ক কোনো নেই। তাহলে আমরা দেখব এই একক কোষটার মধ্যে কোন জায়গায় কণাগুলো পরস্পরকে টাচ করে আছে। দেখো, এই বরাবর যদি আমরা অগ্রসর হই, দেখো এইখানে একটা কণা, এটা এই বড় কণাটাকে পুরো একটা গোটা কণাকে টাচ করেছে, আবার এখানে এসে টাচ করেছে। অর্থাৎ এই বরাবর যদি আমরা এটা অন্য কালি দিলে ভালো হতো, আমি যেন ডট ডট দিয়ে দেখাচ্ছি, এই বরাবর দেখো, এই বরাবর হচ্ছে কণাগুলো পরস্পরকে টাচ করে আছে একটার সাথে। এবার এইটা দেখো, এইখান থেকে এই দূরত্বটা কত? আর এই দুটোর পর পুরো ব্যাস, মানে এটা আর এটার মানে 2r, এখানে হচ্ছে 2r আর এটা হচ্ছে r। তার মানে এটা যদি একটা নাম দিয়ে দিই আমি, a b, এখানে আর একটা এ বি সমান পেয়ে যাচ্ছি আমরা কি 2r, 2r নয় 4r, আর এখানে 2r 3r, এখানে একটা আর 4r, এ বি সমান 4r, এটা আমরা পাচ্ছি। এবার দেখো, এ বি সমান 4r পাচ্ছি, কিন্তু এর সাথে 4r এর কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না। সম্পর্কটা একটু নির্ণয় করে নিতে হবে। আর এটা দেখো, একটা ঘনকের কর্ণ বেরিয়ে আসছে, এবি এটা ঘনকের কর্ণ। এবারে এবির মানটা অন্যভাবে নির্ণয় করার জন্য, যেখান থেকে আমরা এ আর আর এর সম্পর্ক পাবো, তার জন্য আমরা দেখো এই বরাবরের একটা কর্ণ, মানে এই তলের একটা কর্ণ এঁকে নিচ্ছি, আর এটার নাম দিয়ে দিলাম সি, এখানটার নাম দিয়ে দিলাম ডি। এবার দেখো, এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো সিবিডি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ঘনক প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে অতিভুজ। এখান থেকে দেখো বিসি, এই বিসি = আমরা কি পাই, জানি কি অতিভুজ, এটা এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে এইটা। আর আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। বিডি মানে দেখো কত, ঘনকের বাহু এ স্কোয়ার, আর সিডি মানেও ঘনকের বাহু স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 2a স্কোয়ার, অর্থাৎ √2a। তার মানে এই বিসির মানটা পেয়ে গেলাম। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই অতিভুজ এবির মানটা আমরা বার করতে চাইছি। এবি = পাচ্ছি কত, √, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখানে বিসির মানটা আমরা আগেই বার করেছিলাম √2a, √2a স্কোয়ার প্লাস এসি মানে হচ্ছে এ, মানে ঘনকের বাহু স্কোয়ার। তার মানে দেখো 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার,
তার মানে কত 3a² অর্থাৎ √3a। এখান থেকে দেখো আগে আমরা এবি মান পেয়েছিলাম কত 4r, এখান থেকে এবির মান পেলাম √3। এটাকে যদি সমীকরণ দিয়ে দাও 1 আর এটাকে যদি 2, তাহলে 1 আর 2 সমীকরণকে আমরা কম্পেয়ার করে পেয়ে যাচ্ছি কত √3a হবে। পেয়ে যাচ্ছি দেখো 4r = √3a। এই 1 আর 2 সমীকরণকে কম্পেয়ার পাচ্ছি, মানে এখানেও এবি = √3a পাচ্ছি, অর্থাৎ 4r = √3a। এখান থেকে যদি আমরা a এর মান বার করে নিই, তাহলে a = 4r/√3, অর্থাৎ a আর r এর মধ্যে যে সম্পর্ক আমাদের জানা ছিল না আগে, সেটা আমরা নির্ণয় করে ফেললাম। এবার নর্মাল নিয়ম অনুযায়ী যে আগে যেভাবে আমরা করেছি যে সন্নিবেশ ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে, এখানেও কিন্তু ঠিক সেই একইভাবে নির্ণয় করতে হবে। না আমরা পেয়ে গেলাম a = 4r/√3। এবার একক কোষে কণার সংখ্যা বলে দিয়েছি কত 2। তাহলে একক কোষের আয়তন, যেহেতু আমরা একক কোষগুলোকে কেমন একক কোষ না মানে গোলক কণাগুলোকে কি একক কোষে কণার সংখ্যা 2, এবার গোলক কণাগুলোকে আমরা ধরে নিয়েছি কি ধরনের কণাগুলোকে গোলকের আকারে। তাহলে গোলকের কণার আয়তন, মোট আয়তন আমি একদম লিখে দিচ্ছি যেহেতু দুটো কণা আছে। কণার মোট কণার আয়তন কিন্তু 2 × 4^3 πr³, এটা হচ্ছে কণার আয়তন। আর একক কোষের আয়তন কত? একক কোষের আয়তন কত a³, কারণ যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য a, তার মানে তার আয়তন হচ্ছে a³। এবার এর জায়গায় আমি এই 4 এর মান আমরা পেয়েছি কত 4r/√3, এই মানটা আমরা বসিয়ে দেব। 4r/√3 √3³ অর্থাৎ 64r³ 3√3, এটা বেড়ে হলো ঘনকের একক কোষের আয়তন। এবার নর্মাল যেটা আমরা প্যাকিং দক্ষতা নির্ণয়ের সূত্র আমরা জানি, যে কোষের ক্ষেত্রে কি ঘনকের প্যাকিং দক্ষতা বা সন্নিবেশ ভগ্নাংশ সূত্রটা আমরা কি পড়েছিলাম, যে এখানে যেহেতু দুটো কণা অধিকৃত করে আছে মানে একক কোষটাকে, তাহলে কণা দুটির মোট আয়তন বা কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা মোট অধিকৃত আয়তন। জটা কণা এখানে দুটো আছে, কিন্তু পরে আবার ফেস সেন্টারের ক্ষেত্রে, যেটা দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে, সেখানে কিন্তু আবার 4টে কোষ থাকবে। তাই আমরা লিখতে পারি কণা দ্বারা অধিকৃত মোট আয়তন, সূত্রটা আর কি, কণা দ্বারা অধিকৃত মোট আয়তন বাই একক কোষের আয়তন। একক কোষের আয়তন। কণা দ্বারা অধিকৃত মোট আয়তন কোনটা? কণা দ্বারা মোট আয়তন কোনটা? এইটা। দুটো কণা আছে, তার মোট আয়তন হচ্ছে এটা 2 × 4^3 πr³। আর একক কোষের মোট আয়তন কত? 64r³/3√3। এইটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা পেয়ে যাব। এবার দেখো পরের পেজে চলে এসেছি, তাহলে আমরা মানটা বসিয়ে দিই। আমরা যেটা কণা দ্বারা অধিকৃত মোট আয়তন কত নির্ণয় করেছিলাম, 2 × 4^3 πr³, আর একক কোষের মোট আয়তন পাওয়া গেছে কত 64r³/3√3। এবার এটা ক্যালকুলেশন করলে দেখো এইটা একদম উপরে উঠে যাবে, যেটা এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 1-এর সাথে 4-এর গুণ হয়, 2-এর সাথে 3-এর গুণ হয়। তাহলে দেখো 2 × 4 πr³ × 3√3, এটা উপরে উঠে যাচ্ছে, আর নিচে 3 × 64r³। এবার এই r³ কেটে যাবে। এবার ক্যালকুলেশন করলে এখানে দেখা যাবে, তোমরা ক্যালকুলেশন যদি করো নর্মালি, তাহলে দেখো এমনি নর্মালি কাটাকাটিও করতে পারো। এই 2 দিয়ে কেটে যাবে, 3 এখানে কেটে যাচ্ছে যেমন। এবার 4 2 8, 8 দিয়ে কাটলে 8 8 64,
এই যে 8 দিয়ে কেটে যাচ্ছে, 8 8 64 বেরোবে। এটা কাটলে 8 পাবো, অর্থাৎ সরলও করে নিতে পারো। √3 8/π। এটাকে ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 0.68, এই মানটা বেরোবে। অর্থাৎ দেহকেন্দ্রিক কিউবিক একক কোষের যেটা সন্নিবেশ ভগ্নাংশ তার মান বেরোলো কত, 0.68। শর্ট প্রশ্ন ওখান থেকে পড়ে যে অনেকগুলো মান দিয়ে দেবে পয়েন্টে, সেখান থেকে কোনটা কার সন্নিবেশ ভগ্নাংশ সেটা বার করতে হবে। আচ্ছা, এবার দেখো এটা শতকরায় যদি আমরা প্রকাশ করি তাহলে কী মান দাঁড়াবে, 68% শতকরার মান। দেহকেন্দ্রিক একক কোষের যে সন্নিবেশ ভগ্নাংশ তার শতকরা মান বেরোচ্ছে 68%। 100 দিয়ে গুণ করলে 68% বেড়ে যাবে। তাহলে 100% যদি একক কোষের আয়তন হয় তার মধ্যে কতটা কণা দ্বারা পূর্ণ আছে, 68%। 68 হচ্ছে কণা দ্বারা পূর্ণ আছে। তাহলে বাকি অংশটা কি, ফাঁকা আছে। দেখো তোমরা ছবিতেও দেখতে পাবে, এই যে আমরা যখন ছবিটা এঁকেছি দেখো এই জায়গাগুলো কিন্তু কণা দ্বারা পূর্ণ নেই, এগুলো কণা দ্বারা পূর্ণ, এগুলো কণা দ্বারা পূর্ণ। কিন্তু এই যে মাঝের ফাঁকা জায়গাগুলো দেখো, এগুলো কণা দ্বারা পূর্ণ নেই, তার মানে এগুলো ফাঁকা স্থান আছে। তাহলে ফাঁকা স্থানের পরিমাণ কত, শূন্যস্থান বা ফাঁকা স্থানের পরিমাণ, শূন্যস্থানের পরিমাণ, শূন্যস্থানের শতকরা পরিমাণ কত, 100 - 68% ইজ ইকুয়াল টু কত, 32%। ফাঁকা স্থান বা শূন্যস্থানের পরিমাণ হচ্ছে 32%। এটা দেহকেন্দ্রিক কিউবিক একক কোষে তাহলে আমরা সন্নিবেশ ভগ্নাংশ বা সন্নিবেশ দক্ষতা বার করলাম, আর সেখান থেকে শূন্যস্থানের শতকরা পরিমাণ বার করলাম। আচ্ছা, এবার একটু বলে দিই, এইখানে যে এই যে নির্ণয় করেছি আমরা এ আর আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য, যেখানে এ হচ্ছে কিনারা দৈর্ঘ্য বা ঘনকের যেটা আমরা বাহুর দৈর্ঘ্য, আর আর হচ্ছে এক একটা কণার ব্যাসার্ধ, এই সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা একটু পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে কাজে লাগিয়ে ক্যালকুলেশন করেছি। এবার এটা যদি কারোর অসুবিধে থাকে তোমরা মনে রাখতে পারো, আমরা জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে তার কর্ণের দৈর্ঘ্য, যেহেতু কর্ণ বরাবর কণাগুলো পরস্পরকে টাচ করে আছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য, কর্ণ নির্ণয়ের সূত্র কিন্তু এটা, ঘনকের কর্ণ নির্ণয়ের সূত্র কিন্তু এটা √3a। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি √3a। সেখান থেকে আমরা যদি এভাবেই করতে হবে, যদি একদম বাই চান্স মনে না রাখতে পারো তাহলে এইটা মনে রেখে যাবে, 4r = √3a। এই যে সম্পর্কটা, এটা কিন্তু মনে রেখে এখান থেকে a = 4r/√3, এইভাবে আমরা সম্পর্ক করে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে পারবো।